বাস্টার্ড, তোকে কি বলতে বলছে বুঝতে পারছিস না? তার এমন আচরণে আয়ন মুহূর্তেই ভয়ে জমে গেল, যেন এক শীতল স্রোত তার রক্তে প্রবাহিত হলো। মনে হলো স্থলভাগ কেঁপে কেঁপে উঠছে উমাইরের রাগের ভরে। তার ক্রোধমাখা চোখ আর বিদ্যুৎ সম কণ্ঠে যেন ডার্কনেস্টের প্রতিটি কোণ দুলে উঠল। আর আতঙ্কের শীতল স্রোত আয়নের শির দ্বারা বেয়ে নেমে গেল, কিন্তু দ্বিতীয়বার আর কিছু বলার মতো সাহস করতে পারল না। কি বলছি আমি? কি বলছি যেন? আবার বল। উমারের আবার এমন বরফ শীতল কণ্ঠে বলা কথায় আয়ন হকচকিয়ে গেল। সে ভেতরে ভেতরে আতঙ্কে কাঁপছিল, কিন্তু বাইরে দৃঢ়তা বজায় রেখে রাগকে শেষবারের মতো উগড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ঠোঁট কাঁপতে কাঁপতে এবার বলল, ওর যে বোন, ওই খানকি মাগি। তার কথা শেষ হওয়ার আগে উমায়ের এক লহমায় বাম হাতের শীতল আঙ্গুলগুলো আয়নের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। বরফ ঠান্ডা হাতেরও আঙ্গুলগুলো যেন আয়নের মুখের প্রতিটি পেশি পিষে ধরল। এরপর যা ঘটল তা যেন বিদ্যুতের মতো তীক্ষ্ণ ও রুদ্ধশ্বাস। আয়ন কিছু বুঝে ওঠার আগেই উমাইরের ডান হাতে ধরা চকচকে জাপানি শেফ নাইফটি বিদ্যুৎ গতিতে নেমে এলো। ধারালো ফলাটি দিয়ে জিভ টেনে ধরে তীক্ষ্ণ এক নিখুঁত শীতল দক্ষতায় জিপার মাঝে বরাবর রেখার মতো টান দিয়ে জিভ মাঝখান থেকে কেটে ফেলল। সেই মুহূর্তে উষ্ণ গাঢ় রক্তের ধরা আয়নের মুখ দিয়ে গড়াতে শুরু করলো, যেন রক্তের এক অদ্ভুত ঝর্ণধারা। জিহ্বার কাটা অংশটি থপ করে মেঝেতে পড়ল। নিস্তব্ধ ডার্কনেসটি নির্জনতা ভেঙে আয়নের চিৎকার গলায় আটকে গিয়ে নিঃসৃত হলো অস্পষ্ট ভাঙা গোঙানির মতো। ওমায়ের হাত আর আয়নের গলা বেয়ে রক্তের ধারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। এমন ভয়ঙ্কর দৃশ্যে ওমায়ের মুখে নির্বিকার। সে শীতল চোখে আয়নের মুখে রক্ত ঝরা দেখতে থাকলো। আর এটা দেখে তার হৃদয়ে এক প্রশান্তির ঢেউ খেলে গেল। কত বড় সাহস হলে ওই মুখ দিয়ে তার হানিবাগকে নোংরা ভাষায় গালি দেয়। এত দূর জার্নি করে আসায় সেও কিছুটা ক্লান্ত, তাই ভেবেছিল তাকে সহজ মৃত্যু দেবে, কিন্তু এরপর তো আর কখনোই সম্ভব নয়। উমাইর উঠে গিয়ে স্টিলে আরেক তাকে রাখা লং নোজ প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, ওয়ার স্টিপার, ক্লো হ্যামার, বেল্ট নোজ পায়ালস ইত্যাদিগুলোর মধ্যে থেকে কয়েকটি অস্ত্র নিয়ে পাশের টেবিলের উপর রাখল। তোর এই হাত দিয়ে নাকি আমার হানিব্যাগের ওড়না টেনে ধরেছিলে, পা দুটো দিয়ে হেঁটে আমার হানিব্যাগের পিছনে জ্বালাতন করতে। খুবই জঘন্য একটা কাজ। আবার আজ তোর জন্যই সে হসপিটালে ভর্তি। তাহলে তোকে এত কিছুর পরও কীভাবে ছাড়ি বল? একটা দুইটা দোষ না তোর, এত দোষ পাপ নিয়ে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তীক্ষ্ণ এক শীতল কণ্ঠে কথাগুলো বলল উমায়ের, কিন্তু আয়নের কিছু বলার শক্তি নেই। তার যন্ত্রণায় চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। যদি জীবন একটি বার সুযোগ পেত তাহলে হয়তো আর সে এমন কাজ করা তো দূর, এমন কিছু মাথায়ও আনতো না। কিন্তু এ জীবনে আর তা কখনোই সম্ভব নয়, কারণ এই অস্ত্রকারী কারোর আসা মানে তার জীবন খাতা ওখানেই সমাপ্তি। উমায়ের পুনরায় আগের জায়গায় ফেরত আসলো, হাতে নীল রঙের দাগে লালচে কাটিং প্লায়ার্সটি নিয়ে। তার হাতে অদ্ভুত শীতলতার ছাপ, দয়ামায়া বা দ্বিধার এক ফোঁটাও সেখানে স্থান পায়নি। তার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল আয়নের দিকে, তাকিয়ে তার অবস্থানটা দেখে নিল। তার অবস্থা শোচনীয়। ব্যথায় শ্যামবর্ণ মুখে ক্রমে নীলচে হয়ে উঠেছে। তীব্র যন্ত্রণায় তার চোখ ধোয়াটে এক আভা, কিন্তু তাতেও উমাইরের মনে সামান্যতম দয়া বা সহানুভূতি উদ্রেক হলো না। উমাইর ধীর হাতে জাপানি শেফ নাইফটি তুলে নিল, অতঃপর নিখুঁত দক্ষতায় আয়নের কপালে ইংরেজিতেই লিখে দিল ডার্ট ব্যাগ। প্রতিটি অক্ষরে আয়নের চামড়ায় ছাপ ফেলে তার যন্ত্রণার গভীরতা বাড়াচ্ছে। কিন্তু উমায়ের স্থির, তার চোখে এরকম ঠান্ডা নিষ্ঠুরতার আভা। এরপর সে একটি কম্বিনেশন প্লায়ার্স হাতে তুলে নিল, আয়নের হাতে নিজের কাছে নিয়ে প্রথম নখ উপড়ে ফেলল। একটা, দুইটা, তিনটা। আয়ন শব্দহীন চিৎকারে ছটফট করছে, একে একে দু হাতে প্রতিটি নখ উপড়ে ফেলল। রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। আয়নের গোঙানি আর চারপাশে প্রতিধ্বনি হয়ে ডার্কনেসের দেয়ালগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। সব নখগুলো উপড়ে ফেলার পর উমায়ের এবার কাটিং প্লায়ার্স তুলে নিল হাতে। তার প্রথম আঙ্গুলটি ধরে এক টানে কেটে ফেলল। হাড় ভাঙার মচমচে শব্দ আর আয়নের দেহ কাঁপা এক অংশে যেন ভয়ঙ্কর এক সুর সৃষ্টি করল। ধীরে ধীরে তার সব আঙ্গুল কেটে ফেলল। উমায়ের চোখে এক ধরনের শীতলতা, যেন এই কাজটি নিছক কোনো কাজ, আবেগহীন।
আয়নের প্রতিটা কাঁপন আর কষ্টকর নিঃশ্বাস যেন উমায়ের নৃশংসতার সঙ্গী। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে আয়ন অজ্ঞান জ্ঞান হারালো। তবুও উমায়ের রক্তের খেলা শেষ হয়নি। সে পানি ছিটিয়ে দিয়ে আয়নের কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরালো। তার জ্ঞান ফিরতে উমায়ের এবার ক্লো হ্যামার হাতে তুলে নিয়ে আয়নের পায়ের দিকে এগিয়ে গেল। অতঃপর নখগুলো চূর্ণ বিচূর্ণ করতে শুরু করলো। প্রতিটি আঘাত যেন এক একটি মৃত্যু বার্তা। আয়ন তখনও ছটফট করছে গলা কাটা মুরগির মতো। উমায়ের এবার জাপানি শেফ নাইফটি তুলে নিল। দক্ষতার সঙ্গে আয়নের 2 হাত ও পায়ের রগ কেটে দিল। রগ কাটা মাত্রই আয়নের দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মেঝেতে রক্তের নদী বয়ে গেল। আয়নের শরীর তখনও আর্তনাদে কেঁপে কেঁপে উঠছে। স্ক্রুড্রাইভার হাতে নিয়ে আয়নের চোখ দুটো ভেতরে ঢুকিয়ে দিল। 2 চোখের মণি গলে বের হতে থাকলো, কিন্তু উমায়ের মুখে কোনো পরিবর্তন নেই। সে যেন এক ঠান্ডা শিকারী, যার লক্ষ্য শুধুই প্রতিশোধ। অবশেষে উমায়ের ধীর পদক্ষেপে আয়নের দিকে এগিয়ে গেল। ঘরের অন্ধকারে তার চোখ দুটি হিংস্র বন্য পশুর মতো জ্বলজ্বল করছে। হঠাৎই এক দুর্বার শক্তিতে আয়নের টি-শার্টটি ছেড়ে ফেলে দিল। ভাঙা কাচের মতো তীক্ষ্ণ চোখে আয়নের বক্ষস্থল বরাবর স্থির তাকিয়ে রইল কিছুক্ষণ। তার উন্মুক্ত বক্ষ পিঞ্জর উমায়ের চোখে পড়তেই ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল, যেন কোনো শিকারী তার শিকারের সর্বস্ব আত্মসমর্পণ উপভোগ করছে। তার রক্তমাখা আঙ্গুল ধীরে ধীরে আয়নের বুকে স্থাপন করলো। আঙ্গুলের ডগায় স্পষ্ট অনুভব করতে রাখলো ধুকপুক ধুকপুক শব্দ চলতে থাকা হৃৎপিণ্ডের স্পন্দন। প্রতিটি স্পন্দন যেন তার প্রতি বিদ্রুপ করছে। তোর চোখে তীব্র বিদ্বেষের ছায়া ফুটে উঠল। এই তুচ্ছ হৃৎপিণ্ড এত সাহস করে কিভাবে? তার সামনেই তার হানিবাগকে অপমান করার ধৃষ্টতা দেখালো। বিধ্বংসী প্রতিশোধের নেশায় সে জাপানি ছুরিটি হাতে তুলল। এক মুহূর্তের জন্য দেরি করল না। ছুরির ধারালো ব্লেড আয়নের বক্ষ ভেদ করলো। চামড়া, পেশি আর হাড়ের বাধা অতিক্রম করে রক্ত ঝর্ণার মতো ছিটকে বেরিয়ে আসতে শুরু করলো। লালব আভায় চারপাশে রঞ্জিত করে দিল। উমায়ের মুখে হাতে রক্তে ছিটে লাগলো, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরের মেঝে রক্তের প্রবাহ ধুয়ে গেল। আয়নের চিৎকার নিঃশব্দে মিলিয়ে গেল। তার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। উমায়ের কিন্তু একবারও থামল না। তার রক্তমাখা বলিষ্ঠ হাত আয়নের বুকের গভীরে প্রবেশ করলো। এক টানে সে টেনে বের করলো সে দুঃসাহসী হৃৎপিণ্ডটি বের করার সময় রক্তের প্রবাহ যেন উন্মুক্ত নদীর মতো চারদিকে ছড়িয়ে পড়ল। রক্ত তখনও টপ টপ করে মেঝেতে পড়ছে। তার হাতের মুঠোয় সেই প্রাণচঞ্চল হৃৎপিণ্ডটি তীব্রভাবে স্পন্দিত হচ্ছে। ততক্ষণে আয়নের নিঃশ্বাস চিরকালের জন্য ত্যাগ করেছে। উমায়ের তার হাতে ধরে থাকা হৃৎপিণ্ডটির দিকে তাকিয়ে রইল। একটি রক্তস্নাত তাজা হৃদয়। সে ধীরে ধীরে হাসল। এই হৃদয়ে মাংসপিণ্ডের এত বড় সাহস! উমায়ের মুখের এক বীভৎস হাসি ফুটে উঠল। সে হৃৎপিণ্ডের দিকে তাকালো। হৃৎপিণ্ডটি তার রক্তমাখা হাতের মধ্যে ধরা। তার চোখে ছিল এক গভীর তৃপ্তি। উমায়ের কুঠির এক রুমে এসে সোজা ঢুকলো ওয়াশরুমে। শরীর জড়ানো ব্ল্যাক টি-শার্টটি খুলে ফেলে মেঝেতে মুহূর্তে দৃশ্যমান হলো তার ফর্সা পেটানো দেহটা। হাত দ্বারা ঝর্ণাটা ছেড়ে সে দাঁড়ালো তার নিচে। বৃষ্টির ন্যায় ঝর্ণা থেকে আগত পানি বিন্দুরাত একে একে স্পর্শ করলো তার চুল, ঠোঁট, অতঃপর থুতনি বেয়ে নগ্ন দেহকে। আস্তে আস্তে ধুয়ে গেল সকল রক্তের ছিটে ফোটা। ঝর্ণার পানির দাপটে উমায়ের কিঞ্চিত লম্বা কালো চুলগুলো গড়িয়ে পড়লো তার ললাটে বেয়ে চোখের উপরে। বিরক্ত হলো সে। হাত উঁচিয়ে চুলগুলো ঠেলে দিল পিছনের দিকে। অতঃপর সে হাতটায় দেওয়ালের উপরে রেখে কিছুটা কাঁধ বাঁকিয়ে দাঁড়ালো। ফলস্বরূপ তার মেদহীন পেটে ভাঁজ পড়ল কুটি কয়েক। সেই ভাঁজকে কোমলভাবে স্পর্শ করে পানি বিন্দুগুলো গড়িয়ে পড়তে শুরু করলো অঝোর ধারায়। গোসল শেষে শুভ্র রাঙা তোয়ালেটা কোমরে জড়িয়ে নিল। ভেজা চুলগুলো ছড়তে ছড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বাইরে। কাবার্ড থেকে একটা টি-শার্ট আর ট্রাউজার বের করলো। কাবার্ডের ডোর দেওয়ার আগে তটানির একটা ওড়না নাকের কাছে চেপে ধরে সুবাস নিল। তার উত্তপ্ত হৃদয় যেন এক লহমায় প্রশান্তির ঢেউ খেলে গেল। টি-শার্ট আর ট্রাউজার পরে কাউচের উপর থেকে ট্রেজার, সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে বারান্দায় চলে গেল। যে দেখতে পেল কোকো খাঁচায় ঘুমিয়ে পড়েছে। সে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় সোফায় বসলো। ঠোঁটে চেপে ধরে সিগারেট প্রথম টানের সঙ্গে গলিত আগুনের মৃদু ফিসফিসে আওয়াজ আর ধোঁয়ায় বাষ্পময় মেঘ হয়ে যেন ছড়িয়ে যায় শূন্যতায়। সে এবার সিগারেটটি তার সামনে ধরে ম্লান হেসে বলল, You injurious my health, but she injurious my life. এর মাঝে কেটে গিয়েছে 2 দিন। উমায়ের সেদিন হসপিটাল থেকে বের হয়ে এসে আর তটানির সামনে যায়নি। সে তটানি সুস্থ হওয়ার অপেক্ষায় আছে। তটানি যেহেতু স্ট্রোক করেছে, তাই তার সাথে এখন উত্তেজনামূলক কিছু করা যাবে না। আর এমন সময় উমায়েরকে দেখলে সে উত্তেজিত হয়ে পড়বে। তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই ভেবে সে তার থেকে দূরে আছে।
তবে তটানি 24 ঘন্টায় উমায়ের নজরদারিতে থাকে। অনেকদিন পর আজ উমায়ের কায়সার মঞ্জিলে এসেছে। আসতে চায়নি অবশ্য, কিন্তু তার প্রাণপ্রিয় দাদাজানের কথা আর অমান্য করতে পারেনি। গাড়ি নিয়ে সে কায়সার মঞ্জিলের গেটে পৌঁছালো। মেন গেটের সামনে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডরা তাকে সম্মান জানিয়ে মাথা নত করল। তবে সে এসব পাত্তা না দিয়ে সোজা কায়সার মঞ্জিলের মধ্যে প্রবেশ করল। উমায়ের লিভিং রুমে পা রাখতে দেখতে পেল তার দাদা ও বাবা সোফায় বসে আছেন। দাদাকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। কোনো দ্বিধা না করেই সোজা দাদার পাশে গা ঘেঁষে বসে পড়ল। উমারকে কাছে পেয়ে ওমরান মাহমুদের মুখে এক ঝলক স্নেহ মিশ্রিত হাসি ফুটে উঠল। তবে মুহূর্তেই তিনি হাসি চেপে নাটকীয় ভঙ্গিতে বললেন, এই তো দাদু ভাই, খুব ব্যস্ত দেখছি আজকাল, দাদাকে দেখতে আসার সময়ও পাও না। দাদুর এমন ভঙ্গিমায় উমার মৃদু হেসে বলল, দেখতে আসি আর না আসি, ভালোবাসা কি তাতে কমে যাবে? তুমি তো সবসময় আমার মনে থাকো। উমার এমন আন্তরিক জবাবে ওমরান মাহমুদ এবারে মুখে গাম্ভীর্যের ছাপ এনে বললেন, আচ্ছা, এটা কি না তো জানো? তিনার এমন কথায় উমারের ললাটে ভাঁজ পড়ল। তার এমন ভ্রু কুচকানো দেখে ওমরান মাহমুদ বুঝলেন তিনি যা বোঝাতে চেয়েছেন তা নাতি ঠিক বুঝতে পারেনি। তাই তিনি আরও স্পষ্ট করে বললেন, নাতবউ কি জানে যে তার স্বামী মনে অন্য কেউ থাকে? এবার উমায়ের বুঝল দাদুর কথার রসিকতা। সে ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি এনে বলল, দাদু, তুমি এমন একজন মেয়ে পছন্দ করেছিলে যে তার স্বামী যদি অন্য কারোর সঙ্গে বসরও করে তাহলেও তার কিচ্ছু যে আসবে না। কথা শেষ করেই সে দাদুর দিকে তাকিয়ে আরও তাচ্ছিল্যের সুরে যোগ করল, আর সেখানে আমি কি ভাবলাম, কি আমার মনে থাকলো না থাকলো তা জেনে সে রাগ করবে, এটা ভাবো হাস্যকর। ওমরান মাহমুদ নাতির ঠোঁটের কোণে এরকম তাচ্ছিলের হাসি ফুটে উঠতে দেখে মৃদু হাসলেন। তার চোখে তখন অভিজ্ঞতার গভীর আলো। মাথা নেড়ে ধীর কণ্ঠে বললেন, আমার মেয়ে দ্বিতীয় নাতি দেখি এর মেয়ে পিছে বাজে ভাবে ফেসে গিয়েছে, ভালোবাসে তাকে? উমায়ের দাদুর প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে একটু অস্বস্তির ছায়া, যেন মনের গভীরের কথাটা সহজে প্রকাশ করতে পারছে না। কিন্তু দাদুর স্নেহমাখা মুখের দিকে তাকিয়ে সে গভীর শ্বাস নিয়ে এক মুহূর্ত চুপ রইল। সে এই মানুষটিকে অনেক ভালোবাসে। তিনি তার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। তার আজও মনে আছে ছোটবেলায় তাকে বড় হওয়া পর্যন্ত তাকে কতটা ভালোবেসে এসেছে। কিন্তু তার এমন অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট সে কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না। তাই তো এত কিছু করা। উমায়ের গভীর এক শ্বাস ফেলে অতঃপর সে অদ্ভুত ধীর স্বরে বলল, যা একটু দ্বিধা মেশানো, দাদু, ভালোবাসা তো সত্যি অদ্ভুত এক জিনিস, তাই না? যেন এক ধরনের জাদু, যার কাছে সব যুক্তি সব অহংকার থেমে যায়। আমি জানি না তুমি এটাকে কি বলবে, কিন্তু ওর চোখে আমি এমন কিছু দেখেছি যে আমাকে আমার নিজের চেনা ছাঁচ থেকে আলাদা করে দিয়েছে। ওর ওই রাগী অগ্নিস্ফুলিঙ্গ চোখ দেখলে যেন পুরো পৃথিবী থেমে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। আবার কখনো ওকে ছুঁয়ে দেখার এক অদম্য ইচ্ছা জাগে। জানি না এটা ভালোবাসে কিনা, হয়তো এক ধরনের দুর্বলতা, কিংবা আমার মনের অন্ধকার কোণে ওর প্রতি এক অদ্ভুত জেদ কাজ করে। কিন্তু ভালোবাসে সেটা ঠিক কেমন হয় আমি জানি না, তবে এটুকু জানে একদিন ঠিকই বুঝে যাব। তার আগে হয়তো কেউ আর কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। তার কণ্ঠে ছায়া আর আলো যেন একসাথে খেলা করছিল। ওমরান মাহমুদ কিছুক্ষণ নাতির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তার বয়সের অভিজ্ঞতায় কিছু যেন স্পষ্ট হয়ে উঠল। যেন উমারের মনের গভীরে থাকা অন্ধকার আর আলো মেশানো এক ঘেরালো জগৎটাকে এক ঝলক দেখার চেষ্টা করলেন। শেষমেশ তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে একরকম আপন মনে বললেন, তোমার এই ঘোর এই বিধা একদিন পথ খুঁজে নেবে ত্যাগী। তবে যে পথ তোমার অপেক্ষায় আছে, যেখানে মনোবলের দরকার হবে, কারণ ভালোবাসার এই জাদু যত মিষ্টি ততটাই ভয়ঙ্কর। কায়সার ওয়াসিম মাহমুদ এতক্ষণ চুপ করে বসে তাদের কথোপকথন শুনছিলেন। এতক্ষণ সব এবারে তিনি মুখ খুললেন। তাকে কাউসার মঞ্জিলে নিয়ে আসছো না কেন? মূলত তারা এখনও তটিনীর পালিয়ে যাওয়ার বিষয়ে অবগত নয়। শুধু এতটুকু জানে যে উমায়ের আর তটিনীর মাঝে সম্পর্ক ভালো নেই। উমায়ের তার বাবার এমন কথাই বলল। সময় হলো নিয়ে আসবো, আবার একেবারে আপনাদের নাতিপুতি নিয়েও আসতে পারি। আর এমন কথায় ওমরান মাহমুদ হেসে উঠলেন। আর ওয়াসিম মাহমুদ মুখে থমথম হয়ে উঠল। এই ছেলে এমন বেশরম বেলাজ কবে থেকে হলো কে জানে। তিনি এবার কথা ঘুরানোর জন্য থমথমে মুখে গম্ভীর কণ্ঠে বলল, তোমার আমেরিকায় সেই সাইকিয়াট্রিস্ট দেখানোর পর থেকে কি আর কোনো ধরনের মানসিক সমস্যা হয়?
ছোটবেলা উমায়ের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা তার শৈশবে ভীষণভাবে প্রভাবিত করেছিল। একদিন তার চোখের সামনে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক এবং বিভৎসজনক খুনের দৃশ্য তার মনোজগতে গভীর ক্ষত সৃষ্টি করে। সে রাত থেকে আর স্বাভাবিক জীবনে ফিরে পায়নি। এই ভয়াবহ দৃশ্য তার মনে বারবার ফিরে আসতো। বয়স বাড়ার সাথে সাথে এই মানসিক যন্ত্রণা আরও প্রকট হতে থাকে, যার ফলে উমায় তার পরিবারের কাছে অদ্ভুত এক অস্থির হয়ে উঠেছিল। তিনারা বুঝতে পেরে তাকে চিকিৎসার জন্য আমেরিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেখানে তার পড়াশোনার পাশাপাশি একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টও নিযুক্ত করা হয়, যাতে তার চিকিৎসা চলতে থাকে। উমায়ের প্রথম দিকে কিছুদিন তার ট্রিটমেন্ট নিলেও ধীরে ধীরে সে তার চিকিৎসা গ্রহণ বন্ধ করে দেয়, কিন্তু এই সম্পর্কে তিনি সঠিকটা জানেন না। উমায়ের এবার তার চিরচারিত রূপে ফেরত আসলো। গৌরগম্ভীর মুখে থমথমে এক কণ্ঠে বলল, না, হয় না। উমার কথা শেষ হতে না হতেই কিছু পড়ার শব্দ শ্রবণেন্দ্রিয় প্রবেশ করতেই সবাই সেই দিকে তাকালো। তাকিয়ে দেখতে পারলো ল্যাত হতবুদ্ধি হয়ে ফ্যাল করে এই দিকে তাকিয়ে আছে। এটা দেখে উমার বিরক্ত হলো, কারণ সে বুঝতে পারছে ল্যাত এমন রিয়াকশনের কারণ। ওমরান মাহমুদ ল্যাতকে দেখে খুশি হলেন। তিনি খুশি মনে বললেন, এই তো ল্যাদ দুলাভাইও চলে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকলে কেন? এখানে এসো, বসো। ওমরান মাহমুদের কথায় লেতের বিস্ময়কর অবস্থা থেকে ফেরত আসলো। একটা ইম্পর্ট্যান্ট ফাইল সই করতে হবে, তাই সে ফাইল নিয়ে আসছিল। উমার যেহেতু এখানে, তাই এখানেই আসলো, কিন্তু আসতেই সে ওয়াসিম মাহমুদের কথা শুনতে পেয়েছিল। কিন্তু উমার এমন অকপটে মিথ্যা কথা বলতে দেখে বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার হাত থেকে ফাইলটিই পড়ে যায়। ল্যাদ ফ্লোর থেকে ফাইলটি তুলে মনে হতে থাকলো, যার সকাল থেকে রাত শুরু হয় রক্তের খেলা নিয়ে, তাকে জিজ্ঞাসা করছে তুমি মানসিক রোগী কিনা। সে ঘাড় ঘুরিয়ে উমায়ের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল উমায়ের তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। এটা দেখে তার মুখ থমথমে হয়ে গেল। ল্যাত ওয়াসিম মাহমুদের বসা সোফায় আরেক পাশে বসলো। সে বসতে ওমরান মাহমুদ বললেন, তোমার বস মানে প্রিয় ভাই তো বিয়ে করে ফেললো, তুমি কবে করবে? তোমারও তো বিয়ে বয়স হয়ে গিয়েছে। এই দেশে কোনো মেয়ে দেখব কি, নাকি কোনো মেয়ে পছন্দ আছে? ওমরান মাহমুদের শেষ কথায় ল্যাথের হঠাৎ করে কেন জানি সামিয়ার চেহারাটি ভেসে উঠল চক্ষুপটে। কিন্তু সে তো পরপর মাথা ঝাঁকিয়ে নিজেকে ঠিক করল। মেয়েটা সেই নাম্বার নেওয়ার পর থেকে তাকে এক প্রকার জ্বালিয়ে খাচ্ছে, কিন্তু সে এই বিষয়ে প্রথমে বিরক্ত হলেও এখন কেন জানি বেশ উপভোগ করে তার পাগলামিগুলো। ল্যাথ ম্লান হেসে বলল, তার প্রয়োজন নেই, সময় হলে আপনাদের জানাবনি। ল্যাথের জন্মভূমি আমেরিকান হলেও সে উমাইরের সাথে অনেক বছর একসাথে থাকায় বাংলা বলতে তার কোনো অসুবিধা হয় না এখন। তার না দেখে কেউ তার কথা শুনলে কেউ বুঝতেই পারবে না যে তার জন্মভূমি বাংলাদেশে নয়। তার এমন কথায় ওমরান মাহমুদ মাথা নাড়লেন। অতঃপর তাদের টুকটাক কথোপকথনে লিভিং রুম উল্লাসে মেতে উঠল। তবে উমাইর ছিল নিশ্চুপ। মাঝে মধ্যে তাদের কথায় সায় দিচ্ছিল। এর মধ্যে এক স্টাফ এসে তাদের জন্য নাস্তা দিয়ে গেল। রাত হওয়ার আগেই উমাইর ক্ল্যান্ডেনস্টাইন হ্যাভেনে ফেরত আসলো, আর ল্যাথ কাইসার মঞ্জিলেই রইল। তারা না থাকলে নাকি বাসাটি একদম ফাঁকা লাগে, তাই উমাইর ল্যাথকে আজ থেকে কাইসার মঞ্জিলে থাকার জন্য বলল। এতে ল্যাথ আর কোনো দ্বিমত পোষণ করেনি, তবে উমাইরকে সাবধানে থাকতে বলেছে। এর মধ্যে আবার 3 দিন কেটে গিয়েছে। তটেনের জীবনের এই কয়েকটি দিন যেন এক অন্ধকার সময় পেরিয়ে আলোয় পৌঁছেছে। মাত্র কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসার ফলে তার শ্বাসকষ্ট কমে আসে, রক্ত চলাচল স্থিতিশীল হয়ে ওঠে, অক্সিজেন লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনও স্বাভাবিক হতে শুরু করে। যদিও স্ট্রোকের মতো জটিল একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তটেনি, তবে তার তারুণ্য এবং অদম্য জীবনশক্তি তাকে এই লড়াইয়ে জয়ী হতে সাহায্য করেছে। শ্বাসকষ্ট এবং মানসিক চাপে স্ট্রোক হলেও তার বয়স কম হওয়ায় এটি তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারেনি। চিকিৎসকের নিরল প্রচেষ্টা এবং তটেনির ইচ্ছাশক্তি তাকে দ্রুত সুস্থ করতে সক্ষম হয়েছে। এখন তটেনি যেন আরও শক্তি নিয়ে নতুন এক জীবনের পথে হাঁটতে প্রস্তুত। এই কয়েকদিনের যন্ত্রণা যেন তাকে আরও দৃঢ় করেছে, যেন জীবনকে নতুন করে দেখার এক উপলক্ষ এনে দিয়েছে। তটেনি হাসপাতালে সাদা বিছানায় চুপচাপ বসে আছে। তার রোগা মুখটা আরও মলিন হয়ে গেছে। গায়ে হসপিটালের ড্রেস চেঞ্জ করে সুতির এক 3 পিস জড়িয়েছে। আজ থেকে রিলিজ দেওয়া হবে, কিন্তু তার চোখে কোনো স্বস্তি বা আনন্দের ছাপ নেই। যেন একটা দম বন্ধ করা ভাব সে বহন করছে।
কেবিনের এক কোণে রাখা জানালার ফাঁক গলে আসা আলো তার মুখে পড়লেও তার দৃষ্টিতে কোনো উজ্জ্বলতা নেই। রিবাস তখন বাইরে ছিল রিলিজের কাগজপত্র ঠিক করতে। ফিরে এসে কেবিনের দরজাটা খুলতেই তার চোখ পড়ল তটিনীর দৃশ্য। মেয়েটি এক দৃষ্টিতে সামনের দেয়ালে তাকিয়ে আছে, যেন নিজের ভেতরে কোথাও হারিয়ে গেছে। হয়তো নিজের জীবনের ভাঙাচোরা হিসাব মেলানোর চেষ্টা করছে। তার চেহারার শূন্যতা দেখে রিবাসের বুকটা হিম হয়ে আসলো। দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল তটিনী তো এমনিতেই চুপচাপ ছিল, কিন্তু মা আর ভাইকে হারিয়ে সে যেন এখন সম্পূর্ণ পাথর হয়ে গেছে। তার মধ্যে যেন আর কোনো অনুভূতি নেই, কষ্টের কোনো চিহ্ন নেই, যেন সমস্ত আবেগ কোথাও গিয়ে হারিয়ে গেছে। রিবাস ধীর পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। তার উপস্থিতি অনুভব করে তটিনীর দৃষ্টি সামনের দেয়াল থেকে সরে এক ঝলক চোখ তুলে তাকালো।